বড় আপাকে আমি ঘৃণা করতাম। হ্যাঁ, যে মানুষটাকে ছাড়া আমার একটা মিনিটও চলতো না, তাকে আমি প্রচণ্ড ঘৃণা করতাম। আমরা ৩ ভাই বোন। আমি সবার ছোট। ভাইয়া আর আপার সাথে আমার বয়সের পার্থক্য প্রায় ১৫ ও ১২ বছরের। ছোট বলে সবার খুব আদরেরও ছিলাম আমি। ভাইয়া আর আপার খুব বেশি ভালোবাসা পেয়েছি আমি। বাবা একটা সরকারি কলেজে ইংরেজি পড়াতেন। ভালোই নামডাক ছিল তার। বাবার চাকরির সুবাদেই শহরে আসা তার। আমার মা আপাদ মস্তক একজন গৃহিণী। বাসা ভাড়া, পড়াশোনার ব্যয় বাবদ খরচ পড়তো অনেক। তাই বাবা বাসায় ব্যাচ পড়াতেন। অনেক স্টুডেন্ট ছিল বাবার। ৪ কামরার ফ্ল্যাটের একটা কামরা বাবার পড়ানোর জন্যই ফিক্সড ছিল। আমার যখন জন্ম হলো, ভাইয়া তখন ক্লাস 10-এ পড়ে আর আপা সপ্তমে। আপা আর ভাইয়া সারাক্ষণ আমাকে নিয়েই পড়ে থাকতো। আমি ছিলাম ওদের খেলার পুতুল। আমার ঝিনুক নামটা আপা আর ভাইয়াই রেখেছিলেন। আপার নাম ঝুমুর আর ভাইয়ার নাম জারি। ভাইয়া অন্য সব ছেলেদের মতো বাইরে যেত না। কোনো আড্ডায় কখনো দেখা যায়নি তাকে। পড়াশোনায় ব্যস্ত থাকতেন সারাক্ষণ। আর বাকি সময় আপা আর আমাকে নিয়েই কাটতো তার। আপা খুব শান্ত স্বভাবের ছিলেন। আপা অনেক সুন্দরও ছিলেন। আগুন সুন্দরী যাকে বলে। আপা বাবার মতো হয়েছিলেন। বাবার উচ্চতা, গায়ের রং, চেহারা সব আপার মধ্যে ছিল। ভাইয়ার মতো আপাও পড়াশোনায় ভালো ছিলেন। আমার আম্মা খুব সাধারণ একজন মানুষ। নিরেট ভালো মানুষও বটে। তার সন্তান আর সংসার নিয়ে তিনি পড়ে থাকতেন। আমি আর ভাইয়া বাবার হাইট ছাড়া বাকি সব দিকে আম্মাকে নকল করে এসেছিলাম। আমার গায়ের রং কিছুটা চাপা ছিল। আমাদেরও তাই। বাবা ছিলেন প্রচণ্ড রাগী, গম্ভীর আর চুপচাপ একজন মানুষ। খুব স্ট্রং অ্যাটিটিউড ছিল তার। বাবাকে খুব কমই হাসতে দেখেছি আমি। ভাইয়া আমি বাবাকে অনেক ভয় পেতাম। তবে আপা বাবাকে ভয় পেতেন বলে মনে হতো না। বাবা আসলে আপাকে অনেক বেশি ভালোবাসতেন। আপা ছিল বাবার গল্প করার সঙ্গী। আপা বাবাকে রোজ সকালে খবরের কাগজ পড়ে শোনাতেন। বিভিন্ন খবর নিয়ে আলোচনা করতেন দুজন। আমি আর ভাইয়া বাবার চোখ এড়িয়ে চলতে পারলে বাঁচতাম। তবে আম্মা আর আব্বার মধ্যে খুব মিল ছিল। বাবা এত রাগী হওয়া সত্ত্বেও কখনো আম্মার সাথে উঁচু স্বরে কথা বলেনি। বাবা কোনো কাজ করার আগে আম্মাকে জিজ্ঞেস করতেন, রানু, তুমি কি বলো? এটা করলে ভালো হবে তো? আম্মা বলতেন, তুমি যা ভালো বোঝো তাই করো। আহা, তোমার কি মত? আর আপা যখন একটু বড় হলেন, আম্মা আর বাবা দুজনই আপার সাথে পরামর্শ করতেন। আপা খুব বুদ্ধিমতী ছিলেন ছোট থেকে। আমার বয়স যখন ২ বছর পেরোলে আম্মা অসুস্থ হয়ে পড়লেন। পরপর ২ বার অপারেশন করা হয়। আমার দায়িত্ব এসে পড়ে আপার উপর। সে বছর আপার আর স্কুলে যাওয়া হয়নি। ১ বছর গ্যাপ হয়ে যায় আপার। মা অপারেশনের রোগী, তার উপর আরও নানান জটিলতায় বেড রেস্ট যেতে হলো তাকে। আপা তখন এক হাতে সব সামলাতেন। দাদা বাড়ির দিকে কেউ ছিল না। দাদা দাদি বেঁচে নেই। আর বাবা একমাত্র সন্তান ছিলেন তাদের। আর নানু নিজেই অনেক অসুস্থ। অগত্যা আপাই আমার দেখাশোনা, পড়াশোনা, মায়ের দেখাশোনা করতেন। বাবা একটা কাজের মহিলা রাখলেন রান্নাবাড়া আর বাকি কাজ করার জন্য। আমার খাওয়া, ঘুম, গোসল সব আপার দায়িত্বে ছিল। মাকেও দেখতে হতো। তখন থেকে আপার সাথে আমার সখ্যতা আরও বাড়ল। রাতে আপার গলা জড়িয়ে ধরে ঘুমাতাম। আপার হাতে ছাড়া খেতাম না। সারাক্ষণ আপার কোলেই থাকতাম। আপা আমার বিন্দুমাত্র অযত্ন করেনি। মায়ের পুরোপুরি সুস্থ হতে ১.৫ বছর লেগেছিল। আমি ততদিনে আপা ভক্ত হয়ে গেছি। আপাকে ছাড়া ঘুম, খাওয়া, গোসল কিছুই হতো না আমার। মা সুস্থ হওয়ার পরও আমি আর মায়ের সাথে ঘুমাতে যাইনি। আপা স্কুলে চলে গেলে বারান্দায় দাঁড়িয়ে থাকতাম, কখন আপা আসবে সেই অপেক্ষায়। মা আমাকে গোসলের জন্য নিতে পারতেন না। মায়ের হাতে খেতামও না। মাঝে মাঝে ভাইয়া বুঝিয়ে খাওয়াতেন। মায়ের অসুস্থতা মায়ের সাথে আমার দূরত্ব বাড়িয়ে দিয়েছিল অনেকটা। আপা যখন স্কুল থেকে ফিরতেন, তার কোলে ঝাঁপিয়ে পড়তাম। আপাও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারতেন না। স্কুল ছাড়া কোথাও যেতেনও না। আমাকে পাশে নিয়ে না শুতে পারলে তার ঘুম হতো না। আমার চুলগুলো ছোটবেলা থেকেই সুন্দর ছিল। আপা খুব যত্ন করতেন আমার চুলের। আমাকে খাওয়ানো শেষ করে তবে আপা খেতেন। আপা তার হাত খরচ আর টিফিনের টাকা জমিয়ে রাখতেন। সে টাকা দিয়ে আমার জন্য জিনিসপত্র কিনতেন। আপা নিজে সাজতেন না কখনো, কিন্তু আমাকে সাজাতেন। আমি খুব চঞ্চল ছিলাম। সারাক্ষণ ছোটাছুটি করতাম, জিনিসপত্র নষ্ট করতাম। আপার জন্য আমাকে কেউ কিছু বলতেও পারতো না। আপা পাশে না থাকলে ঘুমাতাম না বলে আপা আমাকে ঘুম পাড়িয়ে রাত জেগে পড়তেন। আমাকে আবার রোজ একটা করে গল্প বলতেন। বলতেই হতো,
তা না হলে জেদ ধরতাম ঘুমাবো না। আপার কাছে রোজ আবদার করতাম যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি কবিতা শোনার জন্য। কেন জানি খুব ভালো লাগতো, আবার কষ্টও হতো। ঘটনাগুলো আম্মা আর ভাইয়ের কাছেই শুনেছি। কিছুটা বড় হওয়ার পর নিজেই তো দেখতাম। বাবাকে ভয়টা খুব বেশি পেতাম। বাবা যখন ছাত্রদের পড়াতেন তখন দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। কখনো বাবার সাথে চোখাচোখি হয়ে গেলে দিতাম ভু করে দৌড়। পড়াশোনার হাতে খড়ি আপার হাতে। একটু যখন বড় হলাম, স্কুলে ভর্তি হলাম, বাবা মাঝে মাঝে বলতেন তার কাছে বই খাতা নিয়ে যেতে। বাবা তার কাছে যেতে বললেই পেটে ব্যথার অজুহাতে শুয়ে থাকতাম। সেটাতে অনেক সময় কাজ হতো না। বাবা যখন পড়া ধরতেন আমার জানা পড়াগুলো ভুলে যেতাম আর ভ্যা ভ্যা করে কেঁদে দিতাম। আপা ছুটে এসে বাবাকে বলতেন, তুমি আবার ওকে বকেছ? বাবা বলতেন, আমি তো কিছুই বলিনি, ওই এমনিতেই কাছে। আপা আমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতেন আর বাবাকে বলতেন, থাক, তোমার আর ওকে পড়িয়ে কাজ নেই। যেদিন উক্ত ঘটনা ঘটল সেদিন রাতে আর ডাইনিং টেবিলে খেতে যেতাম না, ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম। আপা তখন রুমে এসে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেন, আজকে ডাইনি বুড়ির নতুন একটা গল্প বলবো ভেবেছিলাম, কি আর করা, ঝিনুক তো ঘুমিয়েই গেছে। আমি তৎক্ষণাৎ উঠে বসে বলতাম, আপা বলো গল্পটা, আমি ঘুমাইনি। আমার কাণ্ড দেখে আপা হেসে গড়াগড়ি খেতেন। বাবা বা আম্মা কেউই কখনো আপার কথার বাইরে যায়নি। বাবা দেখতাম সব সিদ্ধান্ত নেওয়ার আগে আপার সাথে আলোচনা করতেন, আম্মাও তাই। আমি মোটেও আপার ভাইয়ের মতো হইনি। পড়াশোনার কাজ দিয়েও যেতাম না, সারাক্ষণ দুষ্টুমি আর খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম। আপা টুকটাক পড়াতেন, একটু পরেই উঠে যেতাম। বই ছিঁড়ে কুটি কুটি করা ছিল আমার একটা খেলা। পড়ার চেয়ে বেশি বই ছিঁড়েছি আমি। ভাইয়া ততদিনে মেডিকেলের চান্স পেয়ে চলে গেছেন অন্য শহরে। আপা বাবার কলেজেই পড়তেন। আমাদের বাসা থেকে খুব একটা দূরে ছিল না কলেজ। পাশের ফ্ল্যাটের ছেলে মেয়েদের সাথে রোজ খেলতে বেরোতাম আমি। সেদিনও খেলা শেষ করে বাসায় ঢুকলাম, তবে বাসার পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আছে। আপা, আম্মা, বাবা সবাই চুপচাপ। বাবা প্রচণ্ড রেগে আছেন বোঝাই যাচ্ছে। আম্মা বারবার আঁচলে চোখ মুছছেন। আপাকে আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপা? আম্মা কাঁদছেন কেন? আপা বললেন, তুই হাত মুখ ধুয়ে পড়তে বস। বড়দের কথার মধ্যে থাকতে হয় না বলেছি না, যা তুই। আপা আসছি। আপার কথা মতো রুমে চলে আসি। তবে একটু পরপর উকি দিচ্ছিলাম কি হয়েছে জানার জন্য। বুঝলাম না কিছুই, শুধু বাবাকে বলতে শুনলাম, এ বাসায় ওর নাম আর তুলবে না, ওর সাথে কেউ যোগাযোগ রাখবে না। ও যেন এদিকের পথও না পারায়। বাবা কার কথা বলেছেন বুঝতে পারিনি, তবে এরপর থেকে দেখতাম ভাইয়া আর আসতেন না। আম্মা আর আপা বাবাকে লুকিয়ে ভাইয়ার সাথে কথা বলতেন। আমাকে নিষেধ করতেন ভাইয়ার সাথে কথা হয়েছে সেটা বাবাকে না বলার জন্য। আপার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতাম। ভাইয়া আসছে না দেখে আমাকে জিজ্ঞেস করতাম, ভাইয়া আসছে না কেন, কবে আসবে? আম্মা ভাইয়ার কথা শুনলেই কেমন উদাসীন হয়ে যেতেন। আপা আশ্বাস দিতেন আসবে। ভাইয়া সবসময় আসার সময় জিজ্ঞেস করতেন, তোর কি লাগবে বল। অনেক কিছু বলে দিতাম নিয়ে আসতে। ভাইয়া নিয়েও আসতেন। ভাইয়া বাসায় এলে স্কুলে যাওয়া বাদ দিয়ে দিতাম, ভাইয়ার সাথেই সারাক্ষণ থাকতাম। ভাইয়া আসছে না দেখে আমিও অস্থির হয়ে উঠলাম। ভাইয়া কল করলেই আমার কাছ থেকে ফোন কেড়ে নিতাম। তুমি কবে আসবে? আমার পুতুলটা তো নষ্ট হয়ে গেছে, আমার নতুন একটা পুতুল লাগবে। মোবাইল কানে দিয়ে এসবই বলতাম। ভাইয়া বলতেন, আসবো আপু, তোর পুতুল নিয়েই আসবো। ভাইয়া কথা রেখেছিলেন। ভাইয়া কেমন? এসেছিলেন, তবে একা না, ভাইয়ার সাথে আরও একজনও এসেছিল। স্কুল থেকে ফিরে দরজা দিয়ে ঢুকতেই বসার ঘরে ভাইয়ের কণ্ঠ শুনতে পেলাম। আমাকে আর পাইকে, ব্যাগ ফেলেই দৌড়, ভাইয়ার কোলে ঝাঁপিয়ে পড়লাম। ভাইয়াও জড়িয়ে ধরলেন আমাকে। কেমন আছিস তুই ঝিনুক? ভালো আছি ভাইয়া। তুমি এতদিন আসোনি কেন? ভাইয়ার কাজ ছিল যে তাই। তোর পড়াশোনা কেমন চলছে? ফাঁকি দিস এখনো? না। তুমি কতদিন থাকবে ভাইয়া? তোর খিদে পায়নি? না। বলো না কতদিন থাকবে? তোমার পুতুলটা দেখবে না ঝিনুক? অপরিচিত কণ্ঠস্বরটা আমাকে লক্ষ্য করালো রুমে আরও একজন আছে। মানুষটা সম্পূর্ণ অপরিচিত। এর আগে এই আপুটাকে আমি কখনো দেখিনি। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি তার দিকে। আমার কাছে এসো ঝিনুক। আপা আমাকে অপরিচিত কারোর সাথে কথা বলতে, কারোর সাথে যেতে বা অপরিচিত কারো দেওয়া কিছু খেতে নিষেধ করছিলেন, তাই তার কাছে যাচ্ছিলাম না। যা ঝিনুক, উনি তোর ভাবি হয়। ভাবি?
হুম, ভাইয়ার ওয়াইফ, তোর ভাবি। যা ওনার কাছে। আপার কথায় আশ্বস্ত হয়ে ওনার পাশে গিয়ে বসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি ঝিনুক? ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা দেখো তো, তোমার এই ডল আর খেলনাগুলো পছন্দ হয় কিনা। আমি জিনিসগুলো নিতেই ইতস্ত করছিলাম। আপা চোখের ইশারায় জানালেন আমি জিনিসপত্রগুলো নিতে পারি। তাই নিয়ে নিলাম। খেলনাগুলো নেড়েচেড়ে দেখছিলাম। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম ডিয়ার। আপনি অনেক সুন্দর, আমার আপার মতো। আসলেই ভাবি অনেক সুন্দর, তাই আমি বলেই ফেললাম। আমার কথা শুনে ভাবি হেসে ফেললেন। আচ্ছা, তুমিও মাশাল্লাহ অনেক সুন্দর। ভাবি অনেকগুলো চকলেট দিলেন আমাকে। সেগুলো নিয়ে আবার ভাইয়ার পাশে বসলাম। ভাইয়া, তুমি বিয়ে করেছো? হ্যাঁ। তাহলে আমরা গেলাম না কেন? সুপ্তির পাশের বাসার আমার সমবয়সী। ভাইয়ার বিয়েতে ওরা কতগুলো গাড়ি নিয়ে গেল, কত মানুষ এসেছিল, কত অনুষ্ঠান হলো। সুপ্তিরা তো গিয়েছিল ওদের ভাবির বাসায়, আমরা যাইনি কেন? ভাইয়ার মুখের হাসিটা মিলিয়ে গেল দেখলাম। তোর পুতুলটা পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর। ঝিনুক, তুই ফ্রেশ হবি চল। আপা আমাকে নিয়ে গেলেন। সেদিন না বুঝতে পারলেও এখন বুঝি। ভাইয়া কথা এড়িয়ে গিয়েছিলেন তখন। বাবা বাড়ি ফেরার আগেই ভাইয়া চলে গেলেন। আমার সে কি কান্না! ভাইয়া কোলে নিয়ে আমাকে অনেক আদর করলেন। কাঁদিস না আপু, ভাইয়া আবার আসবো। তোর জন্য আরও খেলনা নিয়ে আসবো। কাঁদিস না। ভাইয়া আজকে থেকে যাও, কালকে যেও। ভাইয়ার যে কাজ আছে আপু। ভাইয়া চলেই গেলেন। আপা আর আম্মাও কেঁদেছিলেন সেদিন। ভাইয়া চলে যাওয়ার পর আমি বারান্দায় বসেছিলাম খেলনা নিয়ে। আপাও এসে বসলেন। খেলনাগুলো পছন্দ হয়েছে? খুব। ভাইয়ের জন্য মন খারাপ? হুম। ভাইয়া আবার আসবে, মন খারাপ করিস না। আচ্ছা আপু, এই যে ভাইয়া এসেছিল, ভাবি এসেছিল, এগুলো তুই বাবাকে বলিস না কেন? কেন? এমনি। বাবাকে বললে বাবা রাগ করবে। ভাইয়াকে আর আসতে দেবে না। তুই কি সেটা চাস? না আপা। তাহলে বাবাকে বলবি না তো? না। কিন্তু আপা, বাবা যদি জানতে চায় এই খেলনাগুলো কে দিয়েছে, বলবি আপা দিয়েছে। আচ্ছা, শিওর? হুম। সময় গড়ালো। আপা পাবলিক ইউনিভার্সিটির ভর্তি হলেন। আপার ভার্সিটি আমাদের শহরে। আপাকে আর দূরে যেতে হয়নি। আমিও বড় হলাম। বুঝতে পারলাম ভাইয়া নিজে বিয়ে করেছে বাবার অমতে, তাই এ বাসায় আসে না। আপার সাথে সম্পর্কের ভিতও আরও মজবুত হলো। তখনও আপার গলা ধরে ঘুমাতে হতো। আপার গল্প বলতে হতো। মাথায় হাত বুলিয়ে দিতে হতো। খাইয়ে দেওয়ার জন্য বায়না করতাম। আমার চুলের যত্ন তখনও আপাই করতেন। সব কিছু থেকে আগলে রাখতেন। আপাকে ছাড়া আমার চলতোই না। চঞ্চলতা কমেনি আমার তখনও। এটা সেটা নিয়ে দুষ্টুমি লেগেই ছিল। আম্মা বিরক্ত হয়ে মাঝে মাঝে ধমক দিতেন। দুই একবার পিঠে কয়েকটা ঘাম পড়েছে। আপা বাসায় ফিরে যখন শুনতেন আম্মা বকেছে বা মেরেছে, আপা খুব রাগ করতেন। আপা কখনো আমার সাথে জোরে কথা বলেননি। আম্মার সাথে রাগারাগি করতেন আমাকে কিছু বললে। আম্মা মাঝে মাঝে বলতেন, তোর আশকারা পেয়ে পেয়ে মাথায় উঠেছে ও। আচ্ছা ঝিনুক, আপা যদি কোথাও চলে যায়, তখন তুই কার সাথে থাকবি? আপা কোথায় যাবে? আমাকে ছেড়ে আপা কোথাও যাবে না আম্মা। তোর আপাকে যখন বিয়ে দিয়ে দিব, তখন তো যেতেই হবে। আপাকে তো শ্বশুরবাড়ি চলে যেতে হবে। এই যে সারাক্ষণ আপা আপা করিস, তখন কি করবি শুনি? আমিও আপার সাথে চলে যাব। তা আবার হয় নাকি? ওর শ্বশুরবাড়ির লোকজন তো তোকে রাখবে না। তোকে তো তখন একাই থাকতে হবে। আম্মার কথায় আমি কেঁদে দিতাম। আপার কাছে ছুটে চলে যেতাম। আপাকে শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কাঁদতাম। কি হয়েছে ঝিনু, তুই কাঁদছিস কেন? আপা, তুমি আমাকে রেখে চলে যাবে? তোমাকে ছাড়া তো আমার ঘুম হয় না আপা। তুমি চলে গেলে আমাকে কাজলা দিদি শোনাবে কে? গল্প শোনাবে কে? আম্মা বকা দিলে আমাকে বকে দেবে কে? বলেই জোরে জোরে কাঁদতাম। আরে পাগলি, তোকে কে বললো আপা চলে যাবে? আম্মা বলল তুমি শ্বশুরবাড়ি চলে যাবে। তোমার শ্বশুরবাড়িতে নাকি আমাকে থাকতে দেবে না। আপা তোকে ছেড়ে কোথাও যাব না। কাঁদিস না আপু। আপা আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেতেন। আম্মা, তুমিও কি এসব বলে কাঁদাও কেন বলো তো? আমি ভুল কি বললাম? আজ বাদে কাল তো তোর বিয়ে হবে।
ও যে এমন পাগলামি করে, এটা এখন থেকে না কমালে পরে ওকে সামলাবো কিভাবে? তোমাকে কিছু করতে হবে না, ওকে এসব আর বলবে না তুমি। আম্মাও কাঁদলে আর ভালো লাগে না। দেখছেন আম্মা, আপা আমাকে ছেড়ে যাবে না কোথাও। আপার পাশ থেকে বলতাম আমি। আপার সাথে আমার সম্পর্কটা সমান্তরালভাবেই চলছিল। চক্রবৃদ্ধি হারে ভালোবাসা বেড়েই চলছে, কোথাও কোনো ছেদ নেই। তবে ভাইয়ার সাথে বাবার সম্পর্কটা আর ঠিক হলো না। বাবা ভাইয়ার নাম শুনতেই নারাজ। ভাইয়ার বাবা না থাকলে আসতো মাঝে মাঝে, ভাবিও আসতেন। আপা তখন অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল দিয়ে ফেলেছেন, আমি তখন ক্লাস 5-এ। আপার বিয়ে ঠিক করলেন বাবা। বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে হবে আপার। বাবা সব ব্যাপারে আপার মতামত নিতেন। শুধু এই ব্যাপারটায় আপাকে জিজ্ঞেস না করেই কথা দিয়েছিলেন বাবার বন্ধুকে। আমাকে যখন বললেন, আম্মা বলল, ঝুমুরের মত নিয়ে নিলে ভালো হতো না? শোনো রানু, আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে। আমার মেয়ে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কখনোই যাবে না। ওর ব্যাপারে আমি যা ঠিক করব তাতেই ও রাজি। আমার মেয়ে অন্যদের মতো না, বাবার সম্মানও ঠিক রাখবে। আপাকে যখন কথাটা জানানো হলো, আপা কিছুই বললেন না, একেবারে না। আমার ভেতর তখন চলছে তোলপাড়। আমি বড় হলেও এখনো আপার ওপরই নির্ভর করতে হয়। চুলগুলো এখনো নিজে নিজে আঁচড়াতে শিখিনি। আমার চুলগুলো কোমর ছাড়িয়ে পড়তো। চুলে শ্যাম্পু করা থেকে তেল দেওয়া, রোজ চুল বেঁধে দেওয়া, সবটাই তখনও আপাই করেন। এখনো স্কুল থেকে ফিরলে আপা খাইয়ে দেন। এখনো দুজন দুজনকে জড়িয়ে ধরে না শুতে পারলে ঘুম হয় না। এদিকে বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে দাওয়াতের কার্ড বিলিও শুরু হয়ে যাবে। বাবা ভীষণ ব্যস্ত, একা সব সামলাতে হিমশিম খাচ্ছেন। সে সময়টা আপা ভীষণ চুপচাপ হয়ে গেলেন। আপা খুব শৌখিন মানুষ ছিলেন, বেশ পরিপাটি থাকতেন। আপা সময় মতো সব করতেন, একটা নির্দিষ্ট রুটিনে খাওয়া দাওয়া। খিদে আবার আপার একদম সহ্য হতো না। আপার আবার ঠান্ডা লাগার ধাত ছিল, অল্পতেই ঠান্ডা লেগে যেত। আর ঠান্ডা লাগলে শ্বাস বেড়ে যেত, নিউমোনিয়া পর্যন্ত গড়াতো। তাই আপা নিয়ম মেনে সব করতেন। গরমেও আপা হালকা গরম পানি দিয়ে গোসল করতেন। আর আপার সাথে কেউ উচ্চস্বরে কথা বললে আপা কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়তেন। প্রচণ্ড অভিমানী ছিলেন তিনি। একবার নাকি স্যার আপাকে একটা ধমক দিয়েছিলেন। তারপর সে কি অবস্থা! জ্বর আর মাথা ব্যথায় আপার মর্মর অবস্থা। হসপিটালে ছিলেন 2 দিন। বাবা আম্মা কেউ আপাকে কখনো ধমক দেননি তো তাই। কিন্তু সে আপায় কেমন অগাছলো হয়ে গেলেন। খাওয়া দাওয়া ঠিকমতো করতেন না, গোসলের কথা ভুলে যেতেন। আম্মা ঠেলে ঠেলে সব কাজ করাতেন। আম্মা আর বাবা ভাবলেন আমাদের ছেড়ে চলে যাবে বলে আপার মন খারাপ। এক রাতে ঘুম ভেঙে গেল, দেখলাম আপা আমার মাথায় হাত বুলাচ্ছেন আর কাঁদছেন। আপা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মাথা ব্যথা করছে? কিছু হয়নি আপু, তুই ঘুমিয়ে পড়। বলো না আপু, কি হয়েছে? তোকে ছাড়া কি করে ঘুমাবো রে? বাবাকে এবার রোজ সকালে চা করে দেবে কে? পেপার পড়ে শোনাবে কে? আম্মা কার সাথে সব কথা শেয়ার করবেন? এভাবে কেন বলছো আপা? আমার খুব কষ্ট হয়। তুমি যেও না আপা, আমি যে নিরুপায় ঝিনু, যেতে তো হবেই আমাকে। আচ্ছা ঝিনু, আমি যখন থাকবো না, তোকে বাবা আর আম্মাকে দেখে রাখতে হবে, পারবি না? আপাকে জড়িয়ে ধরে আমিও কেঁদে ফেলেছিলাম। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো আপা? তোমাকে ছাড়া তো আমার ঘুমই হবে না। আমার চুল বেঁধে দেবে কে? আমার সব কিছু কার কাছে চাইবো? আমার খুব কষ্ট হবে আপা। কষ্ট আমারও হচ্ছে রে ঝিনু। শোন, তুই কিন্তু লক্ষ্মী মেয়ে থাকবি। আম্মাকে একদম জ্বালাবি না। পড়াশোনা মন দিয়ে করবি, একদম ফাঁকি দিবি না। দুষ্টুমি করবি না একদম। তোকে আগলে রাখার জন্য আপা যে আর থাকবো না। আপা আমাকেও তোমার সাথে নিয়ে যাবে তোমার শ্বশুরবাড়ি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপা আমাকে বুকের সাথে চেপে ধরলেন, কপালে চুমু এঁকে দিলেন। আপাও কাঁদছেন খুব। আমি আপার চোখের জল মুছে দিয়ে বললাম, কেঁদো না আপা, তোমার বিয়ে হতে তো আরও অনেক দিন দেরি। আমি তোমার বরকে বলে ঠিক তোমার সাথে চলে যাব। তুমি আর কেঁদো না। তুমি কাঁদলে যে আমারও কষ্ট হয়। আপা আমাকে পাশে নিয়ে শুয়ে পড়লেন, মাথায় বলিয়ে দিলেন। কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। পরদিন আপা কেনাকাটা করার জন্য বেরোলেন। আমি সাথে যেতে চেয়েছিলাম, আপা নেননি। বললেন, তোর গিয়ে কাজ নেই, কষ্ট হবে শুধু শুধু, তুই আমার সাথে বাসায় থাক। আপা যাওয়ার পর থেকেই আমার অস্থির লাগতে শুরু করলো। রুম আর বেলকনি পায়চারি করছিলাম, আর আম্মাকে
একটু পর পর গিয়ে জিজ্ঞেস করছিলাম, আপা কখন আসবে? আসছে না কেন এখনো? শেষমেশ আম্মা বিরক্ত হয়ে দিলেন এক ধমক। মন খারাপ করে বেলকনিতে গিয়ে বসে রইলাম। মনে মনে ভাবছিলাম, আসুক আজকে আপা, আমাকে যদি বকা না শুনিয়েছি। তুই আজ এত ছটফট করছিস কেন? ঝুমুর একটু আগেই তো গেল। কেনাকাটা করতে তো একটু সময় লাগবে, চলে আসবে একটু পর। আমার ভালো লাগছে না আম্মা। আচ্ছা, তুই চল আমার সাথে। তোর পছন্দের বাদাম তরকারি রান্না করেছি, দেখবি চল। আমার সাথে রান্নাঘরে গেলাম। আম্মা রান্না করছেন আর আমি পাশে দাঁড়িয়ে দেখছি। আম্মা, আপাকে বিয়েটা না দিলে হয় না? আপাকে আমাদের কাছেই রেখে দিন। আম্মা হেসে ফেললেন। শোনো মেয়ের কথা, মেয়ে বড় হলে তো বিয়ে দিতেই হবে। তুই যখন বড় হবি তখন তোকেও বিয়ে দেব। আমি বিয়ে করব না। আপা কালকে রাতে অনেক কান্না করেছে আমাদের ছেড়ে যাবে বলে। আপার অনেক কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আপনারা অনেক খারাপ, আপাকে কষ্ট দিচ্ছেন বলেই রুমে চলে আসি। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, আপা তাও ফিরছে না। আম্মা আপার মোবাইলে কল করেই যাচ্ছেন। আপার মোবাইল বন্ধ বলছে। আম্মার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বাবাকে কল করে জানানো হলো, বাবা আর ছোট মামা একটা কাজে গিয়েছিলেন। বাবা আর মামা ফিরে আপার বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করলেন, বিভিন্ন জায়গায় খোঁজ করলেন। আপাকে পাওয়া গেল না কোথাও। সন্ধ্যা ছাপিয়ে যখন রাতের অন্ধকার ঝেঁকে বসলো, বাবা আমাদের রুম থেকে আপার রেখে যাওয়া একটা চিঠি আবিষ্কার করলেন। চিঠিটা পড়ে বাবা বিছানায় বসে পড়লেন, আর কোনো কথাই বললেন না। একে একে চিঠিটা আম্মা মামা অবশেষে এক ফাঁকে আমিও পড়েছি। মা আপাও ভাইয়ের পথ অনুসরণ করেছে। এই বিয়েটা আপা করতে পারবেন না। সে আরও আগে একজনকে বিয়ে করে ফেলেছে। বাবাকে বলার সাহস হয়ে ওঠেনি, তাই তাকে চলে যেতে হলো। আমার বুদ্ধিমতী আপা এত বড় বোকামি কি করে করলেন আজও ভেবে পায় না। সেদিন রাতে বাবা স্ট্রোক করলেন। আম্মা আর মামা বাবাকে নিয়ে হসপিটালে গেলেন। আমি বাসায় রয়ে যাই। সেদিন কেন যেন ভয় হচ্ছিল না একটুও। ভাগ্যিস সেদিন মামা ছিলেন, নয়তো আমি আর আম্মা কী বা করতাম বাবাকে নিয়ে। বাবা দুদিন পর বাসায় ফিরলেন। বাসায় ফিরেই বাবা বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। আমার সেই স্ট্রং পার্সোনালিটির বাবাকে বড্ড অসহায় লাগছিল। দু ছেলে মেয়ের এমন কর্মকাণ্ডে বাবা হতবিহ্বল হয়ে গিয়েছেন। আম্মা বারবার বলছিলেন, তুমি শান্ত হও, ডাক্তার বলেছে তোমাকে উত্তেজিত হতে নিষেধ করেছেন। বাবাকে সামলানোই যাচ্ছিল না। আমার ছেলে মেয়েদের আমি মানুষ করতে পারলাম না। আমার ভালোবাসায় কোথায় কমতি ছিল যেও যে এমন করলো? আমার কথা একবারও ভাবলো না, একবারও ভাবলো না সম্মানের কথা। আমাকে একটাবার বলে তো দেখতে পারতো। আমার একটা ছেলে মেয়েও মানুষ হলো না। ওকে আমি কত বড় আসনে বসিয়েছিলাম, মাথায় করে রাখতাম ওকে। ও কিনা আমার সম্মান আর ভালোবাসাকে মাটিতে ছুঁড়ে ফেললো। কি করে পারলো ও? বাবা এসবই বলে চলেছেন। সব দ্বিধা, সংকোচ আর ভয় একপাশে সরিয়ে রেখে বাবার পাশে গিয়ে বসলাম। বাবার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, আপনার ছোট মেয়ে এখনো বেঁচে আছে বাবা। কথা দিলাম, আপনার মনের মতো হয়ে দেখাবো। আপনার আদর্শের আদরে গড়ব নিজেকে। আপনি কাঁদবেন না বাবা। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। আপনি আর কাঁদবেন না। আপনার ছোট মেয়ে মানুষ হবে, কথা দিলাম। সে সময় আমার মধ্যে যেন বড় কেউ ভর করেছিল। কথাগুলো কিভাবে বলেছিলাম তার ব্যাখ্যা আজও দাঁড় করাতে পারিনি। বাবা সেদিন প্রথমবারের মতো আমাকে জড়িয়ে ধরলেন। বাবাকে ওভাবে কাঁদতে দেখে প্রচণ্ড মায়া হচ্ছিল, আর আপার ওপর হচ্ছিল প্রচণ্ড রাগ। সেদিন থেকেই বড় আপাকে আমি ঘৃণা করি। হ্যাঁ, যে মানুষটাকে ছাড়া আমার এক মিনিটও চলতো না, তাকেই আমি প্রচণ্ড ঘৃণা করতাম। দুদিন পর মামা খোঁজ নিয়ে জানলেন আপা যার সাথে চলে গেছে সে বাবারই একজন ছাত্র ছিলেন। বাসায় আসতেন পড়তে। সেখান থেকেই আপার সাথে পরিচয়। আপার সাথে সেখানেই পরিচয়। সে এখন চট্টগ্রামে একটা জব করে। যদিও বাবা এ ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করলেন না। মামা যার কথা বললেন তাকে আমি চিনতে পেরেছিলাম। রনি ভাইয়া আমাকে খুব আদর করতেন। আপা রনি ভাইয়ার সাথে চলে গেছেন। 7 দিনের মাথায় বাবা সে এলাকাটা ছেড়ে দিলেন। ছেড়ে দিলেন শহরটাও। আমাকে আর আম্মাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে আসেন। আমাকে গ্রামের স্থানীয় স্কুলেই ভর্তি করিয়ে দিলেন। আর একটু কষ্ট হলেও বাবা এখান থেকে এসে যে কলেজ করতেন। গ্রামের বাড়িতে আসার পরও বাবার একপাল ছাত্র জুটে গেল।
তবে বাবা এবার আর তাদের অন্দরমহলে ঢোকার অনুমতি দিলেন না। বাড়ির চারপাশে প্রাচীর তুলে প্রাচীরের বাইরে রুম করলেন ছাত্রদের জন্য। আমার বয়স যেন হঠাৎ করেই বেড়ে গেল। আমার সেই চঞ্চলতা কোথায় উবে গেল তার আর কোনো হদিশ পেলাম না। স্কুল আর বাসা, এটাই আমার গণ্ডি। স্কুলে কারো সাথে আমার তেমন কথা হতো না। ক্লাস করে চুপচাপ বাসায় ফিরে আসতাম। বাড়ির সামনের উঠানটায় বাগান করে সময় কাটাতাম। আপা বাড়ির আঙ্গিনায় একটা বকুল গাছ লাগিয়েছিলেন। গাছটা বেশ বড় হয়েছে, অনেক ফুলও হতো। গাছটা আপার কথা মনে করে দিত আমাকে। গাছের দিকে তাকালেই আমার হু হু করে কান্না পেত। আপা কি করে পারলো এমন করতে? আমার কথা কি একবারও মনে পড়ে না? অনেকবার ভেবেছি বাবাকে বলবো গাছটা কেটে ফেলতে, শেষ অবধি আর বলা হলো না। কি জানি, হয়তো আবার স্মৃতি মনে রাখার জন্যই আর বলতে পারলাম না। আপাকে ছাড়া আমার রাতগুলো বিষণ্ণ কেটেছে খুব। বিছানায় এপাশ ওপাশ করেই কেটে যেত অধিকাংশ রাতগুলো। সারাদিন যেমন করেই হোক কেটে যেত, রাতগুলো কাটতে চাইতো না। বাবার মধ্যে পরিবর্তন দেখলাম অনেক। বাবার সেই রাগী ভাবটা আর যেন নেই। বাবা ভীষণ শান্ত হয়ে গেলেন, আর হয়ে গেলেন আমার বন্ধু। বাবাকে তখন আর ভয় হতো না আমার। অনেক রাগঢাক করে আপা আর ভাইয়ার ঘটনা গ্রামের লোকজনের কাছ থেকে আড়াল করা হয়েছিল। বাবা তার বেঁচে যাওয়া সম্মানটুকু অটুট রেখেছিলেন গ্রামে এসে। গ্রামের সবাই জানতো আপাকে বিয়ে দিয়ে আমরা গ্রামে ফিরেছি। বাবার মতো আমিও বদলে গেলাম। পড়াশোনায় খুব ভালো না হলেও মোটামুটি ধরনের ছাত্রীদের তালিকায় নাম লেখালাম। সব কিছু বুঝতে শুরু করলাম। ভাইয়ার সাথেও আমার সম্পর্কের অবনতি হয়েছে। ভাইয়া যদিও আসতো, তার কেমন জানি প্রশ্নে শুধু ভালো আছি ছাড়া আর কোনো কথা হয়নি। আপাকে বেশি ভালোবাসতাম বলে হয়তো আপার প্রতি অভিমানটাও বেশি ছিল। সময়ের স্রোতে ভেসে কেটে গেল আরও 4টি বছর। আপা 2 মাসের স্মৃতিকে আপার মেয়ে কোলে নিয়ে ফিরলেন। একদিন স্কুল থেকে ফিরে ঘরে ঢুকতে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। গেট খোলার শব্দ শুনে আম্মা এগিয়ে এলেন। কে এসেছে আম্মা? তোর আপা এসেছে। আম্মা একটু ফিসফিস করে বললেন, কে এসেছে? ঝুমুর এসেছে। ওর বরটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বরের বাড়ি কেউ তো ওদের বিয়েটা মেনে নেয়নি। ওদের ছেলে বেঁচে থাকতে মেনে নেয়নি, এখন ওদের ছেলে বেঁচে নেই, এখন কি আর মেনে নেবে? 2 মাসের মেয়েটাকে নিয়ে ও আর কোথায় যাবে বলো তো? আম্মা ভাত বাড়ি, আমার ক্ষুধা পেয়েছে বলে আমি ভেতরে চলে যাই। আমার এমন নিরুত্তাপ উত্তরে আম্মা আশাহত হয়েছেন সেটা আমার মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে। বাবা রাতে ফিরলেন। বাবার সাথে আমিও রাতের খাবার খেতে বসেছি। আম্মা অনেক ঘুরিয়ে ফিরিয়ে ভনিতা করে কথাটা ওঠালেন। আমাকে আর আম্মাকে অবাক করে দিয়ে বাবা কোনো রিয়েক্ট করলেন না। শুধু খাওয়া শেষ করে উঠে যাওয়ার সময় আমাকে বলে গেলেন, খাওয়া শেষ হলে তোর ইংলিশ বইটা নিয়ে আমার রুমে আয়। আম্মা এবারও আশাহত হলেন। আপা যেন নিজ বাড়িতেই পরবাসী। আপার রুমটা ছাড়া কোথাও বের হতো না। আম্মা ছাড়া আমি বা বাবা কারোর সাথেও আবার কথা হতো না। আপাও কেমন যেন হয়ে গেছেন, খাওয়া দাওয়া করেনি না। গোসলখানায় ঘন্টা 2 কাটিয়ে দেন। আপা যে গোসলখানায় বসে কাঁদেন সেটা আমি ঠিক বুঝতে পারি। মেয়েকে খাওয়াতে ভুলে যান, ভীষণ বিধ্বস্ত তিনি। আপার সাথে কথা না হলেও আমি ঠিকই লক্ষ্য করতাম সেটা। প্রায় দেখতাম স্মৃতির কাছে আপা পাশে বসে আনমনা হয়ে আছেন। কান্না যেন তার কর্ণগোচর হচ্ছে না। তখন আম্মাকে গিয়ে বলতাম, বাচ্চাটা কাছে, কেউ কি শুনতে পাচ্ছে না? কান্না থামাচ্ছে না কেন? আমি পড়তে পারছি না। তখন আম্মা গিয়ে আপার ধ্যান ভাঙাতেন। তুই এমন কেন করছিস? একটাবার গিয়ে জিজ্ঞেস তো করতে পারিস কেমন আছে মানুষটা। পড়তে বসেছিলাম, আম্মা এসে কথাটা বললেন। আমি জিজ্ঞেস করছি না বলে কেউ খারাপ আছে, বা আমি জিজ্ঞেস করলে কেউ ভালো থাকবে, ব্যাপারটা তো এমন নয় আম্মা। এভাবে কথা বলছিস কেন? তো আপনি আমাকে কি করতে বলেন? আপনার বড় মেয়ে ফিরে এসেছে, আমি খুশিতে গদগদ হয়ে তার কাছে যাব? সরি আম্মা, পারবো না। আপনার মেয়ে এমন কোনো মহৎ কাজ করে আসেননি যে আমি সব ভুলে যাব। আপনি হয়তো ভুলে গেছেন আমার বাবা সেদিন মরতে বসেছিলেন। আমার কাছে এখন আমার বাবার চেয়ে ইম্পর্টেন্ট আর কেউ না। 4 বছর তার কোনো খোঁজ ছিল না। এখন তার প্রতি আমার দরদ দেখানোর কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আম্মা, আপনি চলে যান এখন। আমার পরীক্ষা আছে, পড়তে হবে। তুই একদম তোর বাবার মতো হয়েছিস, মায়া দয় নেই একেবারে, বলেই আম্মা চলে গেলেন। আম্মা খেয়াল করেনি কথাগুলো বলার সময়
আমার চোখের ছলছল করাটা। আমা কখনো দেখেনি আপার দরজার পাশ থেকে লুকিয়ে উকি আমার দেওয়াটা। আমার বড্ড ইচ্ছে করে আপাকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু অভিমানের অদৃশ্য পাহাড়টা আমাকে প্রতিনিয়ত বাধা দিয়ে চলেছে। দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমার কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। আম্মা ছুটে এলেন আমার কাছে। কে হয়েছে আম্মা? আপনি কাঁদছেন কেন? তোর আপা কেমন যেন করছে, শ্বাসটা আবার বেড়েছে, আর বলছে মাথাটা অনেক ব্যথা করছে। আপার রুমে ছুটে গিয়ে দেখি আপা ছটফট করছে ব্যথায়। আম্মা কেঁদেই চলেছেন। আমি কি করব ভেবে পাচ্ছি না। দৌড়ে গিয়ে ভাইয়াকে কল করলাম। ভাইয়াকে সবটা বলার পর ভাইয়া বললেন তিনি আসছেন। মোবাইলটা রেখে আবার গেলাম আপার কাছে। আম্মাকে একটু ধমক দিয়ে বললাম, কাঁদছেন কেন? কি হয়েছে? আপনি যান তো এখান থেকে, আর নয়তো চুপ করুন। ভাইয়া আসছেন, হসপিটালে নিয়ে যাবেন। আম্মা কিছুটা শান্ত হলেন। আপার পাশে গিয়ে বসতেই আপা আমার হাত ধরলেন। আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটা তুই দেখিস। আমি জানি আমাকে তুই ঘৃণা করিস, করাটাই স্বাভাবিক। তবুও তোকে যদি আমি কখনো বিন্দু পরিমাণও ভালোবেসে থাকি, তার প্রতিদান হলেও আমার মেয়েটাকে তুই আগলে রাখিস। তোর কাছেই রেখে গেলাম ওকে। আপার কথা বলতে কষ্ট হচ্ছিল, কথাগুলো জড়িয়েও আসছিল। কথা বলবেন না আপনি, আপনার কিচ্ছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখুন, আপনি ঠিক সুস্থ হয়ে ফিরে আসবেন। আপনার মেয়েকে আপনি দেখতে পারবেন। আপার দু চোখ ছাপিয়ে জল পড়ছে। কথা দে, আমার মেয়েটাকে দেখবি তুই। আমি তোদের কষ্ট দিয়েছি তো, তাই আল্লাহ আমাকে তা ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আমার মেয়েটা তো কোনো দোষ করেনি, ও কেন কষ্ট পাবে? আপনি চিন্তা করবেন না, দেখবেন আল্লাহর রহমতে আপনি ঠিক ফিরে আসবেন। আর আপনার মেয়েকে আমি দেখব, কথা দিলাম। ওর কোনো অযত্ন হবে না, আপনি কাঁদবেন না। আধা ঘন্টা পরে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা গেল। আম্মা ও আপার সাথে চলে গেলেন হসপিটালে। স্মৃতি রয়ে গেল আমার কাছে। বাবাকে খবর দেওয়া হলে বাবা গিয়ে হসপিটালে দেখে এলেন। আম্মা বাবাকে বাড়ি পাঠিয়ে দিলেন আমি একা আছি বলে। হাসপাতালে যাওয়ার পর জানা গেল আপা স্ট্রোক করেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণ হচ্ছে অনেক, আর ঠান্ডা লাগায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। রাতে আমার ঘুম হলো না। স্মৃতি একটু পরপর জেগে উঠে কান্না করছিল। বাচ্চা সামলাতে আমি বেশ অপটু, তাও সাধ্যমতো চেষ্টা করছিলাম। শেষ রাতে চোখ লেগে এলো আমার। আপাকে স্বপ্নে দেখলাম। সে ছোটবেলায় আপা আমাকে কাজলা দিদি শোনাতেন, গল্প বলে খাওয়াতেন, ঘুম পাড়াতেন, সেসবই দেখলাম। আবার দেখলাম আপা আমার সাথে লুকোচুরি খেলছেন। আপাকে আমি আর খুঁজে পাচ্ছি না বলেই কাঁদছি আমি, আর চিৎকার করে আপাকে ডাকছি। স্মৃতির কান্নায় ঘুম ভেঙে যায়। ফজরের আজান ভেসে আসছে। দুধ গরম করে স্মৃতিকে খাইয়ে নামাজে দাঁড়ালাম। কেন জানি না খুব অস্থির লাগছে। স্মৃতিকে নিয়ে বাইরে এসে বাগানে হাঁটাহাঁটি করছিলাম, তাতেও শান্তি লাগছে না। বাবাও নামাজ পড়ে বাইরে এলেন। আমাকে পায়চারি করতে দেখে এগিয়ে এলেন। কী রে, কী হয়েছে? এমন অস্থির দেখাচ্ছে কেন তোকে? পায়চারি করছিস কখন থেকে? আমার খুব অস্থির লাগছে বাবা, ভালো লাগছে না কিছু। এমন কেন হচ্ছে? ও কিছু না, তুই বেশি চিন্তা করছিস তো, তাই এমন মনে হচ্ছে। ঘরে যা। ঘরে এসে স্মৃতিকে বিছানায় শুয়ে দিলাম। চুলায় রান্না চাপালাম। বাবাকে খাবার দিতে হবে তো। বাইরে অ্যাম্বুলেন্সের শব্দে চমকে উঠলাম। আপা কি তবে ফিরে এসেছেন? হ্যাঁ, আপা ফিরে এসেছেন। তবে ফিরেছিল শুধু আপার শরীরটা, প্রাণটা পরপারে পাড়ি জমিয়েছে। আম্মা বারবার মোর্চা যাচ্ছেন। বাবা বারান্দায় ঝিম মেরে বসে আছেন, কোনো কথা বলছেন না। ভাই আপার লাশের পাশে বসে কাঁদছেন। আমি আপার লাশটা দেখতে যাইনি, সাহস হচ্ছিল না। আপার নিথর দেহটা দেখার মতো সাহস এখনো আমার হয়নি। অত সহ্য ক্ষমতা বিধাতা আমাকে দেয়নি। স্মৃতিটা আমার কোলে কেঁদেই চলেছে। ও বুঝে গেছে ওর মাকেও হারিয়েছে। রাতেই হয়তো অঘটনের আভাস পেয়েছিল, তাই বারবার চমকে উঠে কেঁদে ফেলেছিল। বাবাকে যখন আপাকে শেষবারের মতো দেখতে বলা হলো, বাবা তখন কেঁদে উঠলেন। আপাকে নিয়ে যাওয়ার পর কেঁদেছিলাম আমি, বিছানায় মুখ গুজে। স্মৃতিকে বুকে চেপে ধরেছিলাম। আমাকে এখন কাঁদলে চলবে না, আমার অনেক দায়িত্ব এখন। আপা আমাকে অনেক বড় দায়িত্ব দিয়ে গেছেন, তার শেষ স্মৃতিকে আগলে রাখার দায়িত্ব। আপা আমাকে যেভাবে বড় করেছিলেন, তার মেয়েকে আমি তার চেয়েও বেশি যত্নে বড় করেছি। মেয়েটা আমাকে ডাকতো ছোট মা। বাবা ওর প্রতি বাহ্যিক আগ্রহ দেখান না বটে, তবে রোজ বাবার পকেটে চকলেট পাওয়া যেত।
আম্মাকে বলতেন দোকানদারে ভাঙতি ছিল না বলে দিয়েছে, কখনো বলতেন ছাত্ররা দিয়েছে, স্মৃতিকে দিয়ে দাও। আমি আর আম্মা মুচকি হাসতাম। আমাকে বলতেন ওকে বড় করছিস ভালো কথা, নিজের পড়াশোনা ঠিক রেখে যা করার কর। স্মৃতি অবিকল দেখতে বড় আপার মতো। বড় আপার ছোটবেলার সঙ্গে স্মৃতির কোথাও অমিল খুঁজে পাইনি। বড় আপা বেঁচে আছেন, স্মৃতির মধ্যেই বেঁচে আছে। আপার মতোই শান্ত, হাসলে ওর মধ্যে আপাকে খুঁজে পাই প্রতিনিয়ত। স্মৃতিকে আমিও রাতে গল্প বলতাম, বড় আপার গল্প। বড় আপার বলা গল্পগুলোই আওড়াতা মানি। মেয়েটাও আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। আমি যে মা ছিলাম ওর, ছোট মা। স্মৃতি 5 বছরে পা দিল তখন। বাবা আমার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আমার বিয়ে করতে আপত্তি নেই, তবে স্মৃতিকে আমি সাথে নিয়ে যাব এই শর্তে যদি রাজি হয়, তবে আমি বিয়ে করব। বাবা কপট রাগ দেখিয়ে বলতেন, এমন শর্তে কেউ রাজি হবে নাকি? না হলে নাই। কাছের মানুষটা হারিয়ে গেলে কতটা কষ্ট হয় সেটা আমি বুঝেছি। স্মৃতিকে আমি সে কষ্টটা পেতে দেব না বাবা। ও এখনো অনেক ছোট, আমাকে ছাড়া ওর চলবে না। সে সময় দেখতাম একটা গাড়ি প্রায়ই আমাকে ফলো করত। ইউনিভার্সিটিতে যাওয়ার পর প্রায়ই দেখা যেত গাড়িটা। বাড়ির সামনে দেখেছি দু একবার। ইউনিভার্সিটির গেটের কাছে দেখা পেলাম গাড়ির মালিককেও। তার আমার সাথে কথা ছিল। আমি তাকে জানিয়েছি যা কথা আমার বাবার সাথে বলুন। আমার তার সাথে বলার কিছু নেই। হলো তাই। সে বাবার সাথেই কথা বললেন, তিনি বিয়ে করবেন আমাকে। বাবা আমাকে বারবার শুধালেন আমি রাজি কিনা। বাবাকে বললাম তাকে শর্তের কথা জানাও। সে শর্তে রাজি হলে আমিও তাকে বিয়ে করতে রাজি। আমি তাকে শর্তের কথা বলেছিলাম। সব কথা বলার পর তার বক্তব্য ছিল এমন, এই ছোট একটা শর্তের জন্য তোমাকে হারিয়ে ফেলার মতো বোকামি আমি করব না। আমার বাবা গ্রামের বাড়িতে চলে গেছেন। এখানে বাসায় তোমাকে একাই থাকতে হবে। স্মৃতি তোমার সাথে থাকবে, সেটাতে না রাজি হওয়ার তো কিছু নেই। তুমি আমার খুব পছন্দের একজন। তোমাকে আমি প্রথম দেখেছিলাম জ্যাম বসে। তুমি রিকশায় ছিলে, একটা ছোট্ট মেয়ে কিছু ফুল নিয়ে ঘুরছিল। সবাই তাকে না বলে দিলেও তুমি সব ফুলগুলো কিনে নিয়েছিলে। তাকে আবার ফুলগুলো দিয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে। মেয়েটার সে কি আনন্দ! তোমার মুখটা দেখা হলো না বলে তোমার রিকশাকে ফলো করলাম। রিকশা থামলো তোমার ভার্সিটির সামনে। তোমাকে দেখা হলো। এরপর থেকেই তোমার প্রতি মুগ্ধতা। তোমার সাথে সম্পর্কিত সব কিছুই আমার পছন্দ। আর স্মৃতির মতো একটা ছোট্ট পরীকে আমাদের সাথে রাখবো, এটা তো আনন্দের কথা। আমার পরিবারে আমি একমাত্র সন্তান। কোনো বাচ্চা নেই আমাদের পরিবারে। ওকে আমরা সাদরেই গ্রহণ করব। রিয়ানের কথায় সেদিন আমিও মুগ্ধ হয়েছিলাম। রিয়ান শুধু মুখেই বলেনি, কাজও করে দেখিয়েছে। বাবার সাথে ভাইয়ার সম্পর্কের উন্নতি হয়েছে ততদিনে। এক সন্তানকে হারিয়ে বাবা ভরকে গেছেন, ভাইয়াকে ক্ষমা করেছেন। ভাইয়া আর ভাবি দুজনই ডাক্তার, তাই এখানে থাকতে পারি না। তবে সুযোগ পেলেই ছুটি আসে। ভাইয়া আর ভাবির কোনো সন্তান নেই। অনেক চিকিৎসা চলছে, কিন্তু কাজ হচ্ছে না। তাদের ধারণা বাবাকে কষ্ট দেওয়ার শাস্তি এটা। আমার বাবা আমার বিয়েতে এলাহি কাণ্ড পাঠালেন। আমাদের গ্রামে বিয়েতে এত আয়োজন এই প্রথম। বিয়ের দিন স্মৃতিকে রেখে আমার যেতে হলো। বাবা ওকে আমার সাথে দিলেন না, বললেন পরে নিতে ওকে। আমি চলে আসার সময় স্মৃতির সে কি কান্না! বিয়ের 2 দিন পর শেষ রাতে আমি আবার বড় আপাকে দেখলাম। আপা বকুল গাছটা নিচে বসে কাঁদছেন। আমি আপাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপা কেঁদেই চলেছেন অনবরত। হঠাৎ আবার হারিয়ে গেলেন আপা। আমি আপা বলে চিৎকার করে কেঁদে উঠলাম। রিয়ানেরও ঘুম ভেঙে গেছে তখন। কি হয়েছে ঝিনু? আপা। আপা কাঁদছিলেন। তুমি স্বপ্ন দেখছিলে। শান্ত হও, আবার কোনো অঘটন ঘটবে না তো? কি বলছো? কিসের অঘটন? ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছ। এত টেনশন করার কিছু নেই। আজান হয়েছে, ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও। আমার অস্থিরতা কমছিলই না, কিছুতেই শান্তি পাচ্ছি না। তুমি এত অস্থির হচ্ছ কেন? আপা যেদিন মারা গেলে সেদিন আমার এমন লাগছিল। আচ্ছা, ও বাড়িতে সবাই ঠিক আছে তো? স্মৃতি, স্মৃতি ঠিক আছে তো? ঝিনু, শান্ত হও। সকাল হতে দাও, আমরা ওখানে যাব। স্মৃতিকে নিয়ে আসব। তুমি ওকে নিয়ে খুব বেশি চিন্তা করছো বলেই এমন মনে হচ্ছে। সেদিনে বাড়িতে চলে গেলাম। বাড়িতে ঢুকতে দেখি স্মৃতি বকুল ফুল কুড়িয়ে দুহাত ভরে ফেলেছে। আমাকে দেখে ছুটে কাছে চলে এলো। ওকে দেখে আমিও যেন প্রাণ ফিরে পেলাম। কোলে নিতেই ও বলল, ছোট মা, দেখো কত বকুল ফুল। আজকে গাছে অনেক ফুল ফুটেছে। সবাই আমাকে দেখে অবাক।
আজকে বিকেলে ওদের আমাকে আনতে যাওয়ার কথা ছিল। স্মৃতিকে নিয়ে সেবার ফিরলাম। আমি ওর ছোট মাই রয়ে গেলাম। অথচ রিয়ান হয়ে গেল ওর বাবা। রিয়ান স্মৃতিকে বাবা ডাকতে শেখালো। খুব অবাক হতাম যখন কেউ ওকে স্মৃতিকে নির্দেশ করলে জিজ্ঞেস করতো, কে এটা? তার প্রতি উত্তরে আমার মেয়ে বলতে শুনতাম। আমি মাস্টার্স কমপ্লিট করার পর আমার ছেলে এলো পৃথিবীতে। কিছুটা ভয় ছিল, স্মৃতির প্রতি কোনো অবহেলা আসবে না তো রিয়ানের। না, আমার ভয়টা হেরে গেছে। স্মৃতির জায়গাটা ওরই রয়েছে। রিয়ান আর স্মৃতির সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি কথা রাখতে পেরেছি আপা। তোর শেষ স্মৃতিকে আগলে রাখতে পেরেছি। সমাপ্ত।